শিহাব কম্পিউটারে কাজ করছিল, হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে। কি মনে হচ্ছে শিহাব একা শুধু কম্পিউটারে বসে আছে? না, শিহাবের আশেপাশে আরো 50 জন মতো কম্পিউটার নিয়ে দেশের ওয়েবসাইট নিরাপত্তা দিতে ব্যস্ত। ইউআইডি আন্ডারগ্রাউন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট দেশের একমাত্র সংস্থা যাকে সরকার গোপনে পরিচালনা করে আসছে। দেশের যত রকম নিরাপত্তা আছে সব কিছুই এই সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেখানে একটা কম্পিউটার কাজ করা বন্ধ করে দিলে সেটা স্বাভাবিক কোনো বিষয় নয়। শিহাব দ্রুত হাসান সাহেবের কেবিনে চলে যায়। হাসান সাহেব ইউআইটি ডিপার্টমেন্টের প্রধান। স্যার, আমাদের কম্পিউটার হ্যাং হয়ে রয়েছে, কোনো কাজই করতে পারছি না। হাসান সাহেব শিহাবের কথায় চমকে উঠলেন। তুমি কি বলছো শিয়াব? এটা কিভাবে হতে পারে? একটা কম্পিউটারে প্রবলেম হওয়া মানে খুব বড় সমস্যা। আমাদের তো এমন হওয়ার কথা নয়। দেশের সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদের পিছনে তো সীমাহীন হ্যাকার গ্রুপ লেগে আছে। যে কোনো সময়ে তারা সব তথ্য পেয়ে যেতে পারে। চলো দ্রুত দেখে কি হয়েছে। হাসান সাহেব শিহাবকে নিয়ে হলরুমে চলে আসে, কিন্তু এসে যা দেখে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ইউআইডি টিমের সবার কম্পিউটারের একই অবস্থা, সব কিছু কাজ করা বন্ধ করে দিয়েছে, এমনকি তাদের সব ডেটা অন্য কোথাও ট্রান্সফার হওয়া শুরু করে দিয়েছে। এটা দেখে হাসান সাহেবের অজ্ঞান হয়ে যাবার পালা। যেটা ভেবেছিল ঠিক সেটাই হলো। একটা হ্যাকার গ্রুপ সবগুলো কম্পিউটার হ্যাক করে তথ্যগুলো নিয়ে নিচ্ছে। সবার মাথায় বাজ পড়তে লাগলো। অফিসার্স, আপনারা সবাই কি করছেন? এখানে আমাদের সব কিছু হ্যাক হয়ে যাচ্ছে আর আপনারা সবাই কিছুই করতে পারছেন না, হাত গুটিয়ে বসে আছে। দেশের তো খুব বড় সর্বনাশ হয়ে যাবে। সরি স্যার, আমাদের কিছু করার নাই। এদের টিমটা অনেক বড়। আমাদের কাছে ভাইরাস দিয়ে কম্পিউটারগুলোর কাজ বন্ধ করে দিয়েছে। এখন আমাদের সব কিছু ওদের হাতের মধ্যে। আমাদের আর কিছুই করার নেই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। না, এটা কোনোভাবেই হতে পারে না। আমার এখনই মাহবুজকে চাই। মাহবুজের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। ওই আমাদের সবকিছু ঠিক করে দিতে পারবে। আমাদের সংস্থার জন্য মাহবুজ একাই পুরো একটা টিমের মতো। শিহাব, আমি এখনই মাহবুজকে এখানে দেখতে চাই। ওকে স্যার। শিহাব তাড়াতাড়ি করে মাহফুজকে ফোন করে, তারপর ওখানে সবকিছু খুলে বলে। মাহফুজ, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি জানি তুই আমাদের টিমের সমান। এখানে না আসলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাহফুজ কথা বলা শেষ করে অফিসের দিকে রওনা দেয়। একটু পরেই পৌঁছে যায়। রিসিভ করার জন্য আগে থেকে হাসান সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাকিব দাঁড়িয়েছিল। রাকিব, এখানে কি হয়েছে আমাকে বলো তো। বস, এখানে আমরা কাজ করছিলাম। হঠাৎ করেই একদল হ্যাকার আমাদের সিস্টেম হ্যাক করে ফেলে। আমরা তাদের আইপি অ্যাড্রেস হ্যাক করার চেষ্টা করলাম, কিন্তু সেখানে প্রচুর আইপি অ্যাড্রেস দেখলাম যা এখন হ্যাক করা সম্ভব নয়। ওকে চলো, কি হয়েছে দেখে নিই। দুজন মিলে ভিতরে যেতেই হাসান সাহেব মাহফুজের কাছে চলে আসে। মাহবুজ, তাড়াতাড়ি আসো। এখন একমাত্র তুমি আমাদের ভরসা। সব কিছুই তো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এদের হ্যাকিং কোডগুলো কিছুই বুঝতে পারছি না। ওকে, কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আমার ঠিক সামনের কম্পিউটারে বসে পড়লাম। হ্যাকার গ্রুপের কোডগুলো খুবই সিক্রেট। মনে হয় অনেক দিন ধরে আমাদেরকে হ্যাক করার চেষ্টা করছে। সবগুলো কম্পিউটারের দিকে চোখটা বুলিয়ে নিলাম। গ্রুপটার দুর্বল জায়গার খোঁজ করতে লাগলাম। পিছনের বড় স্ক্রিনটার দিকে তাকিয়ে ওদের কোনো একটা দুর্বল কোড খুঁজে বের করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু অন্যদিকে হাসান সাহেব মাহফুজের কাজ দেখে খুব বিরক্ত হলো। মাহবুজ, তুমি এটা কি শুরু করেছো? যেখানে আমরা সবাই পড়ে আছি যে কিভাবে সবকিছু ঠিক করব, সেখানে তুমি কোনো কাজ না করে একদিকে তাকিয়ে আছো। মাহফুজ হাসান সাহেবের কথায় কোনো রেসপন্স দেয় না, নিজের মতো কাজ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে হুট করে কম্পিউটারে বসে যায়। এই শিহাব, এক গ্লাস ঠান্ডা মিল্ক শেক নিয়ে আয় তো। হ্যাঁ, তুই ওয়েট কর, আমি এখনই নিয়ে আসতেছি।
মাহফুজ নিজের কাজে বসে যায়, কম্পিউটারের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেয়, কারণ হ্যাকারদের দুর্বল আইপি পেয়ে গেছে। মাহফুজ পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে কম্পিউটারে প্লাগ ইন করে দেয়, আর কয়েক সেকেন্ড পরেই পুরো টিমের কম্পিউটারগুলো স্ক্রিন হঠাৎ কালো হয়ে গেল। এটা দেখে তো হাসান সাহেব তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল, চোখ বড় বড় করে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। তাহলে কি সব শেষ হয়ে গেল? এতদিনের পরিশ্রম সব কেড়ে নিল কোন হ্যাকার গ্রুপ এসে? মাহফুজ, আমার সব শেষ হয়ে গেল। তাহলে কি এখানে তোমাকে ঘোড়ার ঘাস কাটার জন্য নিয়ে এসেছি? জাস্ট স্টুপিড একটা। কিছুই করতে পারলে না তুমি, বলে এত কিছু পারো। আজকে কি দেখালে? এটা তার প্রমাণ? আমার এত দিনের পরিশ্রম সব এক নিমিষে শেষ হয়ে গেল। চুপ করে চেয়ারে বসে আছি আর মুচকি মুচকি হাসছি। হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, আর তখনই সবাই আনন্দে চিৎকার করে উঠল। হাসান স্যার, আমাদের কম্পিউটারগুলো অন হয়ে গেছে। সব তথ্য আবার ব্যাক হতে শুরু করেছে। হ্যাকারদের কাছেও কোনো কপি ফাইল যেতে পারে নাই। আবার সবকিছু ঠিক হয়ে গেছে। হাসান সাহেব মাহফুজের দিকে অবাক হয়ে তাকালো। মাহফুজও মুচকি একটা হাসি দিয়ে বসে পড়ল। কিন্তু এটা কিভাবে সম্ভব মাহফুজ? তুমি এটা কি করে সম্ভব করলে? যেখানে হ্যাকাররা আমাদের সব কিছুই তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছিল, সেখানে কি করে সব কিছু ঠিক করলে? কেন স্যার, সব কিছু ঠিক করা খুব কঠিন কাজ? আপনার চিন্তিত হওয়ার কারণ তো আমি বুঝতেই পারছি, কিন্তু সব কিছুই যদি এত তাড়াতাড়ি করলে হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে সবাই সফল হয়ে যেত। দেখুন স্যার, আমি প্রথমে ওদের হ্যাকিং কোডগুলো দেখেই বুঝে গিয়েছিলাম ওদেরকে এখন হ্যাক করে ফেলা পসিবল না, কারণ এতে অনেক সময় চলে যাবে আর সাথে আমাদের তথ্যগুলো। তাই প্রথমে ওদের দুর্বল কোডগুলোর দিকে নজর দিলাম, যাতে করে সেটা ধরেই ওদের ঘায়েল করতে পারি। অবশেষে পেয়েও গেলাম। তখন পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলাম, সেখানে আমার তৈরি করা একটা ভাইরাস ছিল। সো পেন ড্রাইভ প্লাগিং করতেই ভাইরাসটা তাদের কাছে চলে যায়। ওদের সিস্টেম ভাইরাসে নষ্ট হয়ে তথ্যগুলো আবার আমাদের কাছেই ব্যাক করলো। জাস্ট সিম্পল। হাসান সাহেব মাহফুজকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। মাহফুজ, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে তখন অনেক খারাপ কথা বলেছি, আসলে মাথা কাজ করছিল না তখন। আরে না, আমি কিছু মনে করি নাই। আমি বুঝেছি আপনার অবস্থা। মাহফুজ বস, এই যে আপনার কোল্ড মিল্ক শেক। আরে, এটা হাসান স্যারকেও দাও, আমার জন্য নিয়ে আসতে বলি নাই তো? অবাক হয়ে, হাসান স্যারের জন্য মানে? হ্যাঁ স্যার, যেভাবে রাগ করেছিলেন তাতে তো মাথায় মনে হয় আগুন জ্বলছে। কোল্ড মিল্ক শেক খেলে মাথাটা ঠান্ডা হবে। মাহফুজের কথা শুনে সবাই হেসে দেয়, আর হাসান সাহেবও হাসতে হাসতে মিল্কশেকটা হাতে নেয়। তো স্যার, আমার কাজ তো শেষ হয়ে গিয়েছে, আমি এবার বাসায় চলে যাব। আজকে মনে করলাম একটু বেশি করে ঘুমিয়ে নিব, কিন্তু এই ঘটনা শুনে আর শুয়ে থাকতে পারলাম না। তাছাড়া দেশের বাইরে থেকে এসে বাবা মায়ের সাথে সময় কাটাতে পারি নাই। ও, সেটা এমনি বললেই পারতে, এত কিছু বলার দরকার ছিল না। তুমি সব দিক থেকেই স্বাধীন, যেটাই করবে না কেন আমরা সব সময় সাপোর্ট দিব। যাও, বাসায় চলে যাও। ওকে স্যার, প্রয়োজন হলে আবার তাক দিবেন। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। অফিসে আসার আগে আম্মু বলেছিল যে বিরিয়ানি রান্না করছে, তাই পেটের ভিতরে ইঁদুর লাফালাফি করছে। কিছুক্ষণ পরে মাহফুজ বাসায় এসে যায়। দরজায় কলিং বেল দিতেই দরজা খুলে যায়। মাহফুজ তাকিয়ে দেখে সামনে নিশি দাঁড়িয়ে আছে। নিশি মাহফুজের ছোট বোন। কিরে বাদর, তোর কি কাজ শেষ হলো? হ্যাঁ, কাজ তো শেষ হয়েছে, বাট আমাকে এই বাদর বলা বন্ধ করবি কবে? বলতে পারবি আমাকে?
কিছুক্ষণ কি যেন ভাবলো। হ্যাঁ ভাইয়া, বন্ধ করতে পারবো। অনেক ভেবে দেখলাম তুই মরে যাওয়ার পরে বন্ধ করব। ওরে পেতনি মায়া, তোরে আজকে খাইছি। মাহফুজ নিশিকে তাড়া করলো। নিশি অনেক দৌড়ে হাঁপিয়ে গেছে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মায়ের পেছনে গিয়ে লুকালো। আম্মু, এই তোমার বাঁদর পোলাটারে থামাও, আমাকে মারতে আসছে আর আমি কিছু করি নাই। হ্যাঁ হয়েছে, তুই যদি কিছু না করিস তাহলে মাহফুজ তোকে তাড়া করার কোনো প্রশ্নই আসে না। তুই নিশ্চয়ই ওকে কিছু বলেছিস? না আম্মু, তবা তবা, ওই বাঁদরটারে আমি কিছুই বলি নাই, শুধু শুধু আমাকে তাড়া করছে। আম্মু, এই যে কেবল বান্দর পোলা বললো আমাকে, আমি কোন দিক থেকে বান্দরের মতো দেখতে তুমিই বলো। এই তোদের যা ইচ্ছে হয় তাই কর, আমি আজকে নিশিকে রক্ষা করছি না। মাহফুজ তুই ওকে নিয়ে যা তো। এই তো সুযোগ আজকে পাইছি। শয়তানি একটা হাসি দিয়ে নিশিকে নিয়ে সোফার রুমে চলে আসলাম। ওই পেতনি, এবার আমার থেকে তোকে কে বাঁচাবে? ও দেখো ভাইয়া, এখন আর মারামারি করবো না। তুমি না আমার ভালো ভাইয়া, এখন এসব আর ভালো লাগে না। তুমি এতদিন পরে আসলে মিষ্টি কোনো কথা না বলে মারছো আমাকে। সরি, মানে একটু বেশিও করে ফেলছি। তো বল, তোর দিনকাল কেমন কাটছে? এতদিন ভালো কাটছিল না, বাট এখন থেকে ভালো কাটবে। তুমি না থাকলে কেমন একা একা লাগে, মনে একটুও টিকতে চায় না। আচ্ছা, এখন থেকে তোর মনকে টিকিয়ে রাখবো। তোর সেই চকলেট আইসক্রিমগুলো এখন থেকে দেখতে পারবি। তো এখন খুশি তো? আমি খুব খুশি ভাইয়া। তোমার কাছে এখন একটা ছোট্ট আবদার করব, আমার আবদারটা পূরণ করবে ভাইয়া? হ্যাঁ বল, তোর কি আবদার, আমি পূরণ করে দিব। ভাইয়া, আজকে আমাকে কলেজে নিয়ে চলো, অনেক দিন হলো তোমার সাথে যাই না। আচ্ছা, তুই খেয়ে রেডি হয়ে নে, আমি তোকে নিয়ে যাচ্ছি। একটু পরে নিশি রেডি হয়ে আসে, ওকে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজটা বেশি দূরে না, তাই যেতে আর দেরি হলো না। কলেজে ঢুকে দেখি একটা বড় বিল্ডিং এর পাশে লোকজন জড়ো হয়ে আছে আর সবাই উপরেই তাকিয়ে হায় হতাশ করছে। আমি তাড়াতাড়ি নিশিকে নিয়ে সেখানে গেলাম। উপরের দিকে তাকাতে কলিজার পানি শুকিয়ে গেল। একটা মেয়ে বিল্ডিং এর শেষ মাথায় দাঁড়িয়ে আছে। সবাই বলছে সুইসাইড করার জন্য গিয়েছে। নিশি মেয়েটাকে দেখে কেঁদে ফেলে। ভাইয়া, তুমি সীমাকে বাঁচিয়ে দাও। সীমা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। সীমা আত্মহত্যা করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ভাইয়া, সীমা কোনো কারণ ছাড়া এরকম করতে পারে না। প্লিজ তুমি ওকে বাঁচিয়ে নাও। নিশির কথা শুনে আমার আর মন টিকলো না। নিশিকে দাঁড় করিয়ে রেখে দৌড়ে বিল্ডিংয়ে উঠতে লাগলাম। নিজের লোকেরা বারবার সীমাকে নেমে আসতে বলছে আর পিছিয়ে যেতে বলছে, কিন্তু সীমা কোনো কথাই শুনছে না। এদিকে মাহফুজ লিফট দিয়ে অল্প সময়ের মধ্যেই ছাদে পৌঁছে যায়। মাহফুজের পায়ের শব্দ পেয়ে সীমা পেছন দিকে ফিরে তাকায়। এই, কে আপনি? এখানে কি জন্য এসেছেন? চলে যান এখান থেকে। আমি আর নিজেকে বাঁচিয়ে রাখতে চাই না। এখান থেকে এক্ষুনি চলে না গেলে আমি ঝাঁপ দিয়ে দিব। এই পাগলি মেয়ে, দেখো এরকম করো না। তুমি আমাকে বলো কি হয়েছে, আমি তোমার সমস্যা ঠিক করে দিব। দেখো তুমি ভুল পথে আগাচ্ছ, এটা তোমার আসল পথ নয়। তোমার সামনে আরও কত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তাছাড়া তোমার বেস্ট ফ্রেন্ড নিশি তোমার জন্য নিচে কান্না করছে। দেখো, তুমি এই কাজটা করলে নিশি খুব কষ্ট পাবে। কথা বলতে বলতে সীমার দিকে এগোতে থাকলাম। আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এ কথা আপনাকে কে বলল? আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ কিছুক্ষণের মধ্যে নেটে ছড়িয়ে পড়বে, যা আমার জীবনে কলঙ্ক বয়ে আনবে। তাছাড়া কিছুই না। আর আমার শরীর ভিডিও নেটে ছড়ানোর আগেই নিজেকে শেষ করে ফেলবো, যাতে আমার বাকিটা জীবনে কালো ছায়া না নেমে আসে। কথাগুলো বলেই মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দেয় আর নিচে থাকা লোকজনের হুঁশ উড়ে যায়, কিন্তু মেয়েটা ছাদ থেকে পড়তে পারে না। তাই আগেই মাহফুজ মেয়েটাকে ধরে ফেলে। সীমা মাহফুজকে এলো পাথারি মারতে থাকে। এই তুই আমাকে কেন বাঁচালি? এই তুই আমাকে বাঁচালি কেন? আমাকে ছেড়ে দে বলছি। এই জীবন আমি আর রাখবো না।
আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। অনেক কষ্ট করে সীমাকে শান্ত করলাম। এই পাগলি মেয়ে, আগে শান্ত হও। আমি তোমাকে কথা দিলাম তোমার সব কিছু ঠিক করে দিব। সীমা কান্না করে দেয়। আপনি আমার সব কিছু কীভাবে ঠিক করবেন? হ্যাঁ, এতক্ষণে মনে হয় আমার নগ্ন ভিডিও পর্ণ সাইটে চলে গেছে, ফেসবুক সহ আরও সব জায়গায় চলে গেছে। এখন লোকজন আমাকে দেখবে আর খারাপ নজরে দেখবে। আমি বেঁচে থাকলেও প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ ভোগ করব। মেয়েটার কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। এই মেয়ের নগ্ন শরীরের ভিডিও আবার কে রেকর্ড করে নেট দুনিয়ায় ছেড়ে দিবে? কার এত বড় সাহস যে সীমার সাথে এরকম করবে? তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আচ্ছা সীমা, সব কিছু আমাকে খুলে বলো। আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। সীমা কথা বলতে যাবে ঠিক তখনই নিশি এসে সীমাকে জড়িয়ে ধরে। তারপর হঠাৎ করে সীমাকে কষে কয়েকটা থাপ্পড় মেরে দেয়। সীমা তো কোনো কথাই বলছে না, একভাবে নিশির দিকে তাকিয়ে আছে। ওই কুত্তা হারামি, তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই নিজের জীবনকে একেবারে তুচ্ছ মনে করিস না? ওই তোকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকতাম বল? সরি রে, আমি আর এরকম করব না। সীমা নিশিকে পাশে ঠেলে বসিয়ে দে। মাহফুজ ভাইয়া, এইবার আমার সুসাইড করার পেছনে কারণ শুনুন। আমাদের কলেজে একটা ছেলে, যে এই কলেজের নেতা, ওর নাম তামিম। বড় বড় পার্টির সাথে ওর হাত আছে। বেশ কয়েকদিন ধরে আমার পেছনে ছুটেছে আর প্রেমের প্রস্তাবও দিয়েছে, কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। কিন্তু ভাইয়া, এই তামিম থেমে থাকে নাই। আমাদের প্রায় সময় খারাপ চোখে দেখতো, খারাপ কাজ করার ইঙ্গিত দিত। এভাবে আস্তে আস্তে তামিমের প্রতি আমার ঘৃণা হয়ে যায়। একদিন অসহ্য হয়ে ওকে চড় মেরে দেই, আর সেই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আজকে কলেজে আসার পর তামিম আমার সামনে এসে দাঁড়ায় আর ওর ফোনটা বের করে একটা ভিডিও প্লে করে। সেটা দেখে আমার তো প্রায় অজ্ঞান হারানোর জোগাড়, কারণ সেটা আমার নগ্ন দেহের ভিডিও ছিল। আমি যখন মেয়েদের কমন রুমে গিয়ে কাপড় চেঞ্জ করছিলাম, তখন কেমন করে যেন তামিম সেটা রেকর্ড করে নেয় আর আমাকে বলেছে ভিডিওটা নেটে ছেড়ে দিবে। সীমার কথাগুলো শুনে মাথায় আগুন উঠে গেল। এই নিশি, এই তামিমটাকে রে, আমাকে এক্ষুনি দেখা। নিশি মাহফুজের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ মাহফুজের চোখ মুখ রাগে লাল টকটকে হয়ে গেছে। নিশি ভয়তে ভয়তে বলল, চলো ভাইয়া, তোমাকে নিয়ে যাচ্ছি। নিশি মাহফুজকে নিয়ে কলেজের ক্যাম্পাসে যায়, কিন্তু তামিমকে কোথাও দেখতে পায় না। শুধু তামিমের দলের কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। নিশি ওদেরকেই দেখিয়ে দেয়। মাহফুজ দৌড়ে গিয়ে একটা ছেলের কলার চেপে ধরে। এই তামিমের চামচা, বল তামিম কোথায়? আরে তুই কে? আর আমাকে এভাবে ধরলি কেন? তুই কিন্তু জানিস না যে আমি কে। ছেলেটাকে কয়েক তরফা মায়ের বসিয়ে দিলাম, সাথে সাথে নাক ফেটে রক্ত পড়তে লাগলো। এই তামিমের চামচা, তাড়াতাড়ি বল তামিম কোথায়, না হলে এখানেই পুঁতে রেখে দিব। মাহফুজের কথা শুনে বাকিরা মারতে চলে আসে, কিন্তু মাহফুজ সবাইকে মেরে মাটিতে শুয়ে দেয়। তারপর আবার ছেলেটার কলার ধরে। এই কাহিনী দেখে কলেজের সবাই চারপাশে জড়ো হয়ে গেছে আর মাহফুজকে সাপোর্ট করছে। এই চামচা, তামিম কোথায় তাই বল। হা হা, বলছি। আমাকে আর মেরো না প্লিজ। একটু আগেই তামিম ওর বাসায় গেছে, কি বলে একটা ভিডিও নেটে আপলোড দিবে, তাই চলে গেছি। ছেলেটার কথা শুনে আরও কয়েক ঘা বসিয়ে দিলাম। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু মাথায় তো তামিমের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। এক্ষুনি ওর ফোনটা হ্যাক করে ভিডিও ডিলিট করতে হবে। তামিমের চামচার থেকে তামিমের ফোন নাম্বার নিলাম। এই নিশি, গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে আয়। নিশি দৌড়ে গিয়ে ল্যাপটপ নিয়ে চলে আসে। আর একটু দেরি না করে ল্যাপটপ নিয়ে বসে গেলাম, কারণ তামিমের ফোনটাকে হ্যাক করতে হবে, না হলে সীমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সীমার দিকে তাকিয়ে দেখি ভয়ে কুকড়ে আছে। এই পাগলি, ভয় পাস না, ও
ওর অবস্থা আমি এক্ষুনি খারাপ করছি। কিছুক্ষণের মধ্যেই মাহফুজ তামিমের ফোনের আইপি অ্যাড্রেস হ্যাক করে ফেলে। তারপর পুরো ফোনটাকে নিজের কবজায় নিয়ে আসে। সীমা নিজের হাত দিয়ে সেই ভিডিও ডিলিট করে। সীমা একটা শান্তির হাসি দেয়। ভিডিওটা ডিলিট করে মাহফুজ তামিমের আইপির মাধ্যমে ওর লোকেশনটা জেনে নেয়। তারপর নিশি আর সীমাকে নিয়ে সেখানে চলে যায়। মাহফুজের মাথায় আগুন জ্বলছে, তাই খুব দ্রুত তামিমের বাসায় চলে যায়। সেখানেও কিছু ছেলের সাথে একতরফা মারামারি করতে থাকে। এইসব দেখে আশেপাশের লোকজন চলে এসেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। মাহফুজ সবাইকে মেরে তামিমের ঘরে চলে যায়। তামিমের ঘরে যেতেই দেখি ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। মুচকে একটা হাসি দিলাম। কিরে তামিম, তোর ফোনে কাজ করছে না? সরি রে, আসলে তোর ফোনটা আমার দখলে, তাই তোকে বলতে আসলাম। আর হ্যাঁ, ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এখন আর সীমা মেয়েটার ক্ষতি করতে পারবি না। তাই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে এসে আমার কাছে পাল্টি কথা বলছিস? তোকে আজকে এখানেই জ্যান্ত কবর দিব। তামিম একটা ছুরি নিয়ে চলে আসে। মাহফুজের কাছে আসতেই কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যায়। কিরে, আরও মার খাবি নাকি? বলেই আরও মারলাম। তারপর চুল ধরে টেনে বাইরে নিয়ে আসলাম। সামনে থাকা লোকজনের সামনে ফেলে দিলাম। এলাকার সবাই মাহফুজের এই কাজ দেখে হাতে তালি দিয়ে উঠল। মাহফুজ এটা দেখে অনেক অবাক হয়ে যায়। হঠাৎ একজন মহিলা এগিয়ে আসে। তারপর মাহফুজের মুখের মায়ের স্নেহে ঢেলে দেয়। জানো বাবা, তোমার আজকের এই কাজে আমরা খুব খুশি হয়েছি। এই শয়তান আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়েটা গ্রহণ না করায় নগ্ন ভিডিও নিয়ে নেটে ছেড়ে দেয়, যার কারণে আমার মেয়েটা আত্মহত্যা করে নেয়। বলি খুব কান্না করতে থাকে। মাহফুজ মহিলাকে শান্ত করে। আন্টি, আমি যতক্ষণ এই এলাকায় আছি একটা ক্রাইমও হতে দিব না। আর কোনো মেয়ের নগ্ন ভিডিও পোস্ট হবে না। সবাই নিশ্চিন্তে থাকুন। নিশিদের কলেজে নামিয়ে দিয়ে তামিমকে নিয়ে অফিসে চলে গেলাম। তারপর পুলিশের হাতে দিয়ে দিলাম। হাসান সাহেব দূর থেকে মাহফুজকে দেখতে পেয়ে এগিয়ে আসেন। কি মাহফুজ হঠাৎ এখন অফিসে চলে আসলে যে? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ স্যার, দেশে আজকাল মেয়েদের আত্মহত্যার পরিমাণ বেড়ে যাচ্ছে। তার সূক্ষ্ম একটা কারণ হলো কিছু মেয়ে বখাটে ছেলেদের প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দেওয়া, আর যার পরেই মেয়েরা আত্মহত্যার দিকে ঝুঁকে যাচ্ছে। তোমার কথাটা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করো তো। স্যার, কিছু বখাটে ছেলে আছে যারা মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েগুলো তাদের পাত্তা দেয় না। এক পর্যায়ে ছেলেগুলো মেয়েদের গোপন ভিডিও করে নেটে, পর্ন সাইটগুলোতে সমাজে ছড়িয়ে দেয়, যার কারণে মেয়েরা আত্মহত্যা করছে। স্যার, এগুলো আমাদেরকে পদক্ষেপ নিয়ে ঠিক করতে হবে। ওকে, তুমি কাজ করো, আমি তোমার সব দিক থেকেই সাপোর্ট করব। স্যারের কথা শুনে অনেক খুশি হলাম। আজকে থেকে পর্ন ওয়েবসাইটগুলো হ্যাক করে বিলিং করে দিব, যাতে 18+ ভিডিওর জন্য কারো জীবন নষ্ট না হয়। আর কিছুক্ষণ অফিস থেকে বাসায় চলে গেলাম। এদের সাথে মারপিট করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরে থেকে একটু ঘুরে আসলাম। সন্ধ্যার পরে বাসায় এসে হালকা কিছু নাস্তা করে নিলাম। এখন প্রথমে একটা কাজ হলো, নাসিমকে কল দিতে হবে। ওর সাথে কথা না বলে এগোতে পারবো না, কারণ আমি যে সাইটগুলোকে হ্যাক করব সেগুলোর জন্য কারোর তো সাহায্য লাগবে। কারণ নাসিম হলো আমার পরে হ্যাকার জগতে বাস করে। নাসিম এখন নেটে অ্যাক্টিভ আছে, তাই আর দেরি না করে নাসিমকে ফোন করলাম। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো নাসিম, আমি খুব ভালো আছি। তোমার কি অবস্থা? ভাই, এই তো দিন চলে যাচ্ছে। তো এতদিন পর হঠাৎ আমাকে ফোন করলেন যে, কোনো জরুরি বিষয় আছে নাকি? হ্যাঁ নাসিম, একটা জরুরি বিষয় আছে। আমাদের কিছু 18+ সাইট হ্যাক করতে হবে, না হলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এই তো আজকেও একটা মেয়েকে বাঁচিয়ে নিলাম। মেয়েটার ভিডিও একটা ছেলে 18+ সাইটে আপলোড করতে যাচ্ছিল, তখন আমি তার ফোনকে হ্যাক করে ভিডিওটা ডিলিট করলাম। ভাই,
আপনি একদম ঠিক কথা বলেছেন। আজকাল এইসব জিনিসের কারণে মেয়েদের সংকীর্ণ অবস্থা, তাদের জীবন হুমকির মুখে পড়েছে। কিছু বখাটে ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে, খারাপ কাজের ইঙ্গিত দেয়, তারপর মেয়েরা রাজি না হলে তাদের গোপন ভিডিও আপলোড করে দেয়। এই জন্য বেশ কিছুদিন ধরে মেয়েদের আত্মহত্যার প্রবণতাও বেড়ে গেছে। আজকে থেকে আমি প্ল্যান করেছি যে ওই পর্ন সাইটগুলো হ্যাক করব, যাতে করে কেউ আর পর্ন সাইটে ঢুকে অকাজ করতে না পারে, আবার পর্নের প্রতি আসক্ত না হয়। তাই তোমার সাথে গ্রুপ আর সাইটগুলোকে হ্যাক করব। তুমি রাজি তো আমার সাথে কাজটা করতে? আরে ভাই, এইটা আবার বলা লাগে নাকি? আমি আপনার সাথে কাজ করলে নিজেকে ধন্য মনে করি। যেহেতু আপনি নিজেই আমাকে কাজের জন্য বলেছেন, আমি কি আর না করতে পারি নাকি? গুড বয়, এই জন্যই তোমাকে আমার ভালো লাগে। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে একটা সাইট হ্যাক করতে লাগবো। আমি যে ছেলেটার ফোন হ্যাক করেছিলাম সেখান থেকে একটা সাইট পেয়েছি, আজকে সেটাই হ্যাক করব। নাসিম মাহফুজের কথা সম্মতি জানায়। তারপর দুজন মিলে হ্যাক করতে লেগে যায়। বেশ কিছুক্ষণ পর দুজন মিলে সাইটটা হ্যাক করতে সক্ষম হয়। তারপর মাহফুজ সবগুলো ভিডিও ডিলিট করে দেয়। ভাই, আজকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের হ্যাকিং জগতের সব থেকে ভালো কাজটি আজকে করলাম। সত্যি আপনার সাথে থেকে নিজেকে নিজে অনুভব করতে পারছি। ওকে, তোমার কথা শুনে আমারও খুশি লাগছে। তাহলে এখন ঘুমিয়ে পড়ি, কালকে আবার অফিসে যেতে হবে। মাহফুজ ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় একটু দেরি করেই ঘুম থেকে উঠে। মাহফুজের আম্মু ডেকে দেয়নি, কারণ গতকাল মাহফুজের ঘরের লাইট রাত প্রায় 3টা পর্যন্ত অন ছিল। মাহফুজের আম্মু বুঝে গিয়েছিল যে কোনো কাজে নিশ্চয়ই মাহফুজ ব্যস্ত আছে। মাহফুজের চোখের উপর আলো পড়তে ঘুম ভেঙে যায়। আলতো করে তাকিয়ে দেখে সূর্যের আলো মুখে এসে পড়ছে। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, কিন্তু হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা খেয়ে সোফার উপরে গিয়ে পড়ে। পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে ঠিক পাশেই পড়ে রয়েছে। মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছে। একবার দেখেই তো প্রেমে পড়ে গেলাম মনে হচ্ছে। না, কী সব ভাবছি। আগে গিয়ে মেয়েটাকে উঠাই তো। মেয়েটার কাছে গিয়ে হাত ধরে টেনে উঠালাম। সরি, আপনাকে আমি দেখতে পাই নাই। আপনার কি ব্যথা লেগেছে নাকি? আরে না, কোনো সমস্যা নাই, আমার ব্যথা লাগে নাই, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। মেয়েটা কথা বলতে যাবে, তখনই নিশি এসে মেয়েটার মুখ চেপে ধরে। থাক আপু, তোমাকে আর কথা বলতে হবে না। এমনি খাটাসটার সাথে ধাক্কা লেগেছে, তোমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি। এই ভাইয়া, এটা হলো আমার বান্ধবীর মেয়ে। এখানে আজকে সকালেই এসেছে। অনেক বলে বলে আপুকে নিয়ে এসেছি, আপু তো আসতেই চাইছিল না। ও আচ্ছা, আমি আরও ভাবলাম আমাদের বাসায় আবার এটা কে আসলো। যাক, ভালোই হলো, তোর আজাইরা গল্প শোনানোর জন্য একটা মানুষকে পেয়ে গেলি। নিশি মাহফুজের কানের কাছে মুখ নিয়ে, ভাইয়া রে, এটা শুধু আমার গল্প শোনার মানুষই না, তোর গল্প শোনারও মানুষ বানিয়ে দিব, ভাবিও হতে পারে আমার। বলেই নিশি একটা দুষ্ট হাসি দিল। নিশির কথা শুনে তো চোখ আমার চরক গাছে উঠে গেল। আরে নিশি, বলেটা কি? এই সারাপু, তুমি এখন আম্মুর কাছে যাও, আমি এই বুদ্ধটার সাথে একটু কথা বলবো। সারা নিশির কথায় মাথা নেড়ে চলে যায়। তো নিশি মহারানী, এইবার বলুন আপনি কি বলতে চান। আপনার সঙ্গী তো চলে গেল। হ্যাঁ রে বাবা, বলার জন্যই তো আপুকে পাঠিয়ে দিলাম। এখন সোফায় বস, তারপর বলছি। মাহফুজ নিয়ে সোফায় বসে যায়। শোন ভাইয়া, এটা হলো আমার বান্ধবীর মেয়ে, কেবল অনার্স 2য় বর্ষে পড়ে। দেখতে তো একদম পরীর মতো, আমার ভাইটার সাথে ভালোই মানাবে। আচ্ছা, আমি আপুর সাথে কথা বলে দেখেছি। একদম নরম মনের মানুষ, সবাইকে উপকার করে, মনে কোনো হিংসা নাই, আবার সবাইকে অনেক যত্নও করতে পারে। নিশির প্রত্যেকটা কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। মেয়েটা বলে কি আমার সাথে বলে ভালো মানাবে? কিরে নিশি, তুই কি আমাকে বিয়ে নামক ভেজালে ফেলাতে চাচ্ছিস নাকি? কি বললে? বিয়ে মানে ভেজাল? আরে আপুকে একবার জীবন সঙ্গী করে নাও, দেখবে ও সব কিছুই মনে হবে না। তোর বিয়ে নিয়ে তুই থাক, আমার এই সিঙ্গেল লাইফই ভালো, কোনো প্যারা নাই। আর বিয়ের পরে আজ তো একখান বোঝা ঘাড়ের পর চেপে বসবে, তাতে কোনো শান্তি খুঁজে পাবো না।
এখন যেরকম চিল করে কোনো কিছু করতে পারছি, বিয়ের পরে সেটা হবে। অন্যের তাবেদারি খাটতে হবে। আমি এখানে নাই, তুই সরে যা তো, আমাকে যেতে দে। মাহফুজ নিশিকে ধাক্কা দিয়ে এক দৌড়ে সেখান থেকে নিজের রুমে চলে আসে। নিশিও মাহফুজকে আটকে রাখতে পারে না, কিন্তু নিশি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যেভাবেই হোক সারা আপুকে তার ভাবি করে নিয়েই আসবে। নিশিত থেকে মুক্ত হয়ে ঘরে এসে বসলাম। তখনই নাসিমের ফোন আসলো। ফোনটা পিক করলাম। হ্যাঁ নাসিম, বলো, কি অবস্থা? ভাই, আমরা গতকাল রাতে যে সাইটটাকে হ্যাক করলাম সেখানে তো রীতিমতো সারা পড়ে গেছে। সেই সাইটের মালিক সব কিছু করেছে সাইটটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। এতে তো আমরা দারুণ আরাম লাগছে ভাই। শুধু একটা সাইট হ্যাক করে বসে থাকলেই হবে না, আরও যত সব সাইটের নাম আমরা জানি সব কয়টাকেই হ্যাক করব। এই সাইটগুলোর জন্য অনেক মুসলিম ছেলে মেয়েরা পাপ কাজ করছে, চোখের গোনা করছে। মেয়েদের নগ্ন শরীর দেখলেই চোখের কবিরা গোনা হয়। আমাদেরকে সকল মুসলিমদের সাহায্য করতে হবে। জি ভাই, আপনি ঠিকই বলেছেন। এখন এইটা বাদ দিন, আপনি খাওয়া দাওয়া করেছেন? না, এখন খেতে যাব। আচ্ছা, আপনি খেয়ে আসেন, তারপর আমরা আবার সাইটগুলোকে হ্যাক করব। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি খেয়ে আসি। তারপর নাসিমের ফোনটা কেটে দিয়ে নিচে খেতে চলে গেলাম। খাবার শেষ করে আবার নিজের রুমে চলে আসলাম। তারপর নাসিমের সাথে পর্ন সাইটগুলো হ্যাক করতে শুরু করলাম। আজকে পুরো 2টা সাইট হ্যাক করে নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসলাম। সাথে সাথে 18+ সাইটগুলোতে হইচই বেঁধে গেল। সবাই বুঝে গিয়েছে যে তাদের সাইটগুলো কেউ হ্যাক করতে শুরু করছে। সাইটের মালিকদের মাথায় হাত পড়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না যে হ্যাক করছে কে। ভাই, আমরা সফল হয়েছি। আমরা সবার মনের ভয় ঢুকিয়ে দিতে পারছি। এইবার মনে হয় আমাদের দেশের মৃত্যুর সংখ্যা অনেক কমে যাবে, আর সবাই এই পাপ কাজ থেকে ফিরে আসতে পারবে। তবে অনেকেই আমাদের উপর প্রচুর রেগে যাবে, আমাদের দেখতে পারবে না। সেটাতে আমাদের কিছু আসে যায় না। আমরা ভালো কাজ করছি, এটাই আমাদের লক্ষ্য। সো গো ফরওয়ার্ড। নাসিমের সাথে কাজগুলো শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। সবাই নিজেদের কাজে ব্যস্ত। একজন আমার কাছে এসে বলল যে স্যার আমাকে তার কেবিনে ডেকেছে। সেখান থেকে সোজা স্যারের রুমে গেলাম। হ্যাঁ মাহফুজ, এসো, তোমার সাথে অনেক দরকারি কথা আছে, এখানে বসো। জি স্যার, বলুন কি কথা? মাহফুজ, তুমি আমাদের সংস্থার সবথেকে ভালো হ্যাকার। হ্যাকিং ছাড়াও অন্য সব কাজে তোমার দক্ষতা অসাধারণ। তাই তোমাকে আমরা আমেরিকা পাঠাতে চাই, যাতে করে সেখানে থাকা হ্যাকিং গ্রুপ এইচকে সংস্থার সাথে ভালো যোগাযোগ করতে পারো। এই সংস্থার সাহায্য আমাদের অনেক প্রয়োজন। তারা সহজে কাউকে সাহায্য করতে চায় না, কিন্তু আমি জানি তুমি তাদেরকে ম্যানেজ করে নিতে পারবে। এইচকে মানে হ্যাকিং কিং সংস্থা, যাদের কাছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ মাথা নত করে আছে। সে তো একটা ভয়ঙ্কর হ্যাকার সংস্থা। তাহলে আপনার প্ল্যানটা কি? আমার প্ল্যানটা অনেক বেশি বড়। আমাদের দেশের সাথে বাহিরের কিছু দেশ পাঙ্গা লড়ছে। সবাই আমাদের দেশের সাইবার সিকিউরিটি